আরজিকর মামলায় বড় আপডেট, তিলোত্তমার মা বাবার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী। আবারও সমহিমায় ফিরে এলেন সন্দীপ। আদৌ বাতিল হয়েছে তো রেজিস্ট্রেশন? অক্ষরে অক্ষরে মিলল পূর্বাভাস। এই 9 জেলায় জারি হলুদ সতর্কতা। চটজলদি জেনে নিন আবহাওয়ার আপডেট। ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছিল, হাত ধরতেই তড়াক করে উঠে দাঁড়ালো মৃতদেহ। হাসপাতালে হুলস্থুল কাণ্ড। ওদেরই একজনকে আমার মেয়ে শেষ মেসেজ করেছিল, 3 জনকে গার্ড করা হলো কেন? এতদিনে কুন্তল সহ 3 জনের কথা বললেন ছাত্রীর মা বাবা। বাংলাদেশের নয়া সরকারকে স্বীকৃতি বাইডেনের, শুনলেন বিপ্লবের গল্প। আসছে বিস্তারিত আলোচনায়। তিলোত্তমা কাণ্ডে বড় আপডেট, ফের আইনজীবী বদল। চিকিৎসক পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা বাবা। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন তিলোত্তমার মা বাবার হয়ে লড়াই করছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আগামী সোমবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি, তার আগেই আইনজীবী বদল। জানা গিয়েছে বৃন্দা গ্রোভার এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা বাবার কাছ থেকে 1 টাকাও পারিশ্রমিক নেবেন না। তিলোত্তমার পরিবার সূত্রে খবর, তারা চাইছেন ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক। চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং জোরালো প্রশ্ন করছেন, তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত। তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটা অসুবিধা হচ্ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সব মিলিয়েই এই সিদ্ধান্ত। তিলোত্তমার মা বাবার আগে জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবীও বদল করা হয়। গীতা লুথরার বদলে ভোপাল গ্যাস দুর্ঘটনা 3 তালাক মামলার আইনজীবী ইন্দিরা জয়সিংকে নিয়োগ করা হয়। গত 17 সেপ্টেম্বর তিনি আরজিকর মামলার শুনানিতে প্রথমবার অংশ নেন। তার একের পর এক জোরালো প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার পক্ষ। সেই দেখেই এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত তিলোত্তমার মা বাবারও। আইনজীবী বদল প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি, বাকিটা ওদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনো বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে। আসছে পরবর্তী খবরে। রাজ্য মেডিকেল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক। এবার তার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ কি বাতিল হয়ে যায় সন্দীপের রেজিস্ট্রেশন, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন উঠছে এমন প্রশ্ন? গত 19 সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনায় সিবিআইয়ের হাতে এই মুহূর্তে ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। তবে মেডিকেল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্ট বলছে অন্য কথা। এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামের পাশে রয়েছে সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, মঙ্গলবার সন্ধ্যা থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও সাসপেন্ডেড, পাশে লেখা রেজিস্টার্ড, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে প্রশ্ন করা হলে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানিয়েছেন, কোথাও একটা ভুল হয়েছে, এমনটা থাকার কথা নয়। স্ট্যাটাস রিমুভ থাকা উচিত ছিল। অপরদিকে চিকিৎসক নেতা কৌশিক লাহিড়ী বলেন, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমে তা জানানো হয়েছে। তবে 7 দিন পর আমরা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখি ক্যান্সেলড। সেখানে 1 সপ্তাহ পর দেখা গেল আবার তিনি সমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি সিবিআই হেফাজতে, তিনি আবার সমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন জানি না। চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, এই মেডিকেল কাউন্সিল অবৈধ, দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। যাদের নাম উঠে আসছে তিলোত্তমার ঘটনায়, তারাই এই কাউন্সিল চালায়। তাই তাদের কাছ থেকে আমরা আশা করি না। আসছি পরবর্তী খবরে। সকাল থেকে মুখ ভার আকাশের, লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই হাজির নিম্নচাপ, আর তার জেরে বৃষ্টি। যদিও শহরাঞ্চলে ভ্যাপসা গরমের থেকে বৃষ্টি রেহাই দিলেও গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সে কথা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার জেরেই নিম্নচাপ। সেই কারণেই এই বৃষ্টি। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বুধবার দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। অপরদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জল ছাড়তে পারে ডিভিসি, আর ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে।
মৃত ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হবে। এমন সময় উঠে দাঁড়ালো মৃতদেহ। উঠেই চিৎকার, আমি তো বেঁচে আছি। মৃতদেহ বেঁচে উঠতেই আটকে ওঠেন হাসপাতালের কর্মীরা। যে ডাক্তার মৃত ঘোষণা করেছিলেন তিনিও হতবাক। কি করে হলো এমন? ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার একটি হাসপাতালে। বিহার শরীফ হাসপাতালের দোতলার শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকতে দেখেন সাফাই কর্মী। ধাক্কাধাক্কি করেও কেউ দরজা খোলেনি। শেষে পুলিশ ডাকতে হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে শৌচাগারের মেঝেই পড়ে রয়েছেন এক যুবক। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। ডেকে আনা হয় চিকিৎসককে। এক সিভিল সার্জন তখন ডিউটিতে ছিলেন। তিনি এসে নাড়ি পরীক্ষা না করেই যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন। এদিকে হাসপাতালেও খবর ছড়িয়ে পড়ে যে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচালয়ে পড়ে রয়েছে। ভিড় জমে যায় হাসপাতালে। আসছি পরবর্তী খবরে। এবার থ্রেড কালচারের অভিযোগ এলেও কোচবিহারের MJN মেডিকেল কলেজেও। যার হোস্টেলে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক ডাক্তারি ছাত্রী। 2023 সালের ঘটনা হলেও আরজিকর কাণ্ডের আবহে যখন থ্রেড কালচারের অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন প্রকাশ্যে এসেছে এই ঘটনা। জানা যাচ্ছে 2023 সালের জুন মাসে ওই ছাত্রী আত্মঘাতী হন। র্যাগিংয়ের অভিযোগ তুলেছিল পরিবার। জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের ইসলামাবাদ থেকে কোচবিহারের MJN মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, হোস্টেলে ইন্ট্রো দেওয়ার নামে চলত র্যাগিং। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে পরিবার। ঘটনার দিনই এক সিনিয়র ছাত্রের সঙ্গে ওই ছাত্রীর ঝামেলা হয়েছিল বলে পরিবার জানতে পারেন। ওই সিনিয়র ছাত্র আবার থ্রেড কালচারের চক্রে বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। মৃত ছাত্রীর বাবা বলেন, কলেজে পড়াশোনার পরিবেশটা একদমই খারাপ। ও অনেকবার বলেছে কলেজটা ভালো না, হোস্টেলে পড়াশোনা হয় না, ইন্ট্রো এটাই ভালো লাগে না। নির্মল কুমার মণ্ডল বলেন, আমরা সবসময় ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েদের আলাদা করে রাখার ব্যবস্থা করতাম। সেটাকেই বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয়। ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েদের ওই ঘেরাও অভিযানে অংশ নিতে বাধ্য করা হয়। ওই মেয়েটিকেও বাধ্য করা হয়েছিল। আমি সেটা ওর বাবাকেও জানিয়েছিলাম, কিন্তু তাতে যে মেয়েটা কষ্ট পেয়েছিল সেটাও পরে আমাদের এসে জানিয়েছিল। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশের বিপ্লব এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিল আমেরিকা। এটা যে হবে তার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। ঢাকায় এসে বাংলাদেশকে $20 কোটি বেশি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে চুক্তি করেছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তবে 24শে সেপ্টেম্বর খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে পূর্ণ সমর্থন দিলেন। এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাইডেনকে কি জানান ইউনূস? হাসিনা সরকারের আমলে কিভাবে নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা কিভাবে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিল, বাংলাদেশ পুনর্গঠনে তারা কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই গল্প শোনান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভকে জুলাই বিপ্লব বলে উল্লেখ করেন ইউনূস। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ একটি আর্ট বুকও তিনি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। তাতে আন্দোলন চলাকালীন বাংলাদেশি শিক্ষার্থীরা যে সমস্ত দেওয়াল চিত্র এঁকেছিল সেই সবের ছবি রয়েছে। ইউনূস আরও জানান, বাংলাদেশ পুনর্গঠনে তার সরকারকে সফল হতেই হবে। ইউনূসের মুখে বিপ্লবের কাহিনী শুনে জো বাইডেনও যে কোনো প্রয়োজনে ইউনূস সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারেরও বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করা উচিত।